আমরা আরেকটু ওয়েট করি ভাইয়া, পার্টিসিপেন্টসরা একটু জয়েন হোক, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, জয়েন হতে আমাদের সাথে শুরু করেছে অলরেডি। সো আমি আর খুব বেশি দেরি করব না। আমরা আমাদের ফরমাল সেশনটা আসলে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে রয়েছি রাফা আনান। সো আজকের সেশনটি আপনারা জানেন, আজকের সেশনটি হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে এবং আজকের সেশনের নাম হচ্ছে হায়ার স্টাডি ইন অস্ট্রেলিয়া ফ্রম নন স্টেম ব্যাকগ্রাউন্ড। সো যারাই হচ্ছে আপনারা হচ্ছে নন স্টেম ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অপরচুনিটিস। সো আমি হচ্ছে আজকে আমাদের সঙ্গে খুবই স্পেশাল একজন গেস্ট আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। হি ইজ নান আদার দ্যান সিরাজুল মুস্তাজিব শারিফ ভাইয়া, যিনি বর্তমানে পিএইচডি করছেন স্কুল অফ রিকগনিশন অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স, কলেজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, দ্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইয়া। সো আপনি যদি আপনার বিস্তারিত পরিচয়টা দিতেন। আচ্ছা, ধন্যবাদ রাফা আপনাকে। একই সাথে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের এই লাইভটিতে অংশগ্রহণ করেছেন, এবং ক্যানবেরা থেকে শুভ দুপুর, আপনাদের বাংলাদেশ থেকে হচ্ছে শুভ সকাল, কিন্তু এখানে হচ্ছে এখন দুপুর। তো যাই হোক, আমার নাম হচ্ছে শরীফ মুস্তাজিব। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে। তো এরপরে আমি কিছুদিন রিসার্চের বিভিন্ন পজিশনে কাজ করেছি, অল্প কিছুদিন, বছর খানিকের চেয়ে বেশি সময়। তো বর্তমানে হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের অন্তর্ভুক্ত স্কুল অফ রেগুলেশন অ্যান্ড গ্লোবাল গভর্নেন্সে পিএইচডি করছি। আচ্ছা। তো ভাইয়া, যেহেতু আমরা আজকে অস্ট্রেলিয়া নিয়েই হচ্ছে কথা বলবো এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু বিষয় আমরা কভার করব আজকের সেশনটিতে। তো শুরুতেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা হচ্ছে আ ব্যাচেলার্স এ আবেদন করতে চায়, আ ব্যাচেলার্স বলবো না, এখানে মেবি সবাই হচ্ছে আফটার গ্র্যাজুয়েশনই যেতে চায়। সো মাস্টার্স পিএইচডি তে আবেদন করার ক্ষেত্রে আসলে প্রসিডিওরটা কেমন? আচ্ছা রাফা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি জাস্ট একটা পিএইচডি তে অ্যাপ্লাই করেছিলাম, আমার একটাতেই হয়ে যায়, এবং আমার পিএইচডির জার্নিটা হচ্ছে একটু ভিন্ন। তো আমি খুব বেশি অভিজ্ঞ না এই বিষয়ে গাইডলাইন করার জন্য, কিংবা একদম স্পেসিফিক হচ্ছে আপনাকে ইনফর্মগুলো দেওয়ার জন্য। বাট আমি আমার জার্নিটা শেয়ার করতে পারি ততটুকুই, কারণ আমার জার্নিটা ছিল একটু ভিন্ন। আহ, তো এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে প্রফেসরের কাছে অ্যাপ্রোচ করে, দেন তারা হচ্ছে অ্যাডমিশন পায়। বাট আমার ক্ষেত্রে ঘটেছিল উল্টোটা। প্রফেসর আমাকে হচ্ছে অ্যাপ্রোচ করেছিল যে তুমি পিএইচডি করবা কিনা, আমার এরকম এরকম। তো আমার পিএইচডিটা এভাবে হয়েছিল আর কি। বাট কিছু বেসিক ইনফরমেশন আমি যেগুলো জানি সেগুলো আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে এই যে মাস্টার্স কিংবা পিএইচডি করার জন্য কি কি ক্রাইটেরিয়া বা কি কি বেসিক ন্যূনতম যোগ্যতাগুলো লাগে আর কি। প্রথমত হচ্ছে আপনি যদি মাস্টার্স এডমিশন চান, তাহলে আপনি একটা ব্যাচেলর ডিগ্রি লাগবে, রিলেভেন্ট ব্যাচেলর ডিগ্রি। তারপরে হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এর কিছু ইয়া লাগবে, স্কোর লাগবে, যেমন হচ্ছে আইএলটিএস, তারপর হচ্ছে টোফেল কিংবা হচ্ছে পিটিই। তো এখানে কিছু মিনিমাম লেভেল আছে, যেমন ধরেন আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে 6.5, তারপর হচ্ছে টোফেল এর ক্ষেত্রে হচ্ছে ওভারঅল হচ্ছে 80, তারপর হচ্ছে পিটি এর ক্ষেত্রে হচ্ছে 64 এরকম। আর এটা হচ্ছে মাস্টার্স এর জন্য বেসিক একদম, যেগুলো হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ইয়াগুলো লাগে আর কি।
এর পাশাপাশি যদি আপনার কোনো জব এক্সপেরিয়েন্স থাকে, এক্সট্রা কারিকুলার এক্সপেরিয়েন্স থাকে, রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, তাহলে সেগুলো আপনি কাজে লাগাতে পারেন আর কি। তারপর হচ্ছে পিএইচডি ক্ষেত্রে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা ব্যাচেলর এবং হচ্ছে একটা মাস্টার্স ডিগ্রি। মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে আপনার মাস্টার্স উইথ রিসার্চ, অর্থাৎ মাস্টার্স আপনার কিছু থিসিস কিংবা রিসার্চের ইয়া লাগবে, কোন একটা রিসার্চের পার্ট আপনার মাস্টার্সে থাকতে হবে, হ্যাঁ, ওরকম। এরপরে হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স, এর পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে আইএলটিএস কিংবা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য যে আদার্স স্কোরগুলো লাগে সেগুলো আপনার লাগবে, এতটুকু। আর অ্যাপ্লাই প্রসেসটা হচ্ছে এখানে হচ্ছে দুটো সেমিস্টার থাকে বছরে, একটা হচ্ছে এপ্রিলে আর একটা হচ্ছে ডেডলাইন হচ্ছে এপ্রিলে আর একটা ডেডলাইন হচ্ছে অগাস্টে। তো সেখানে আপনাকে এই মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনার সব এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের যে ডকুমেন্টস গুলো আছে সবগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। আর হচ্ছে আপনার আদার্স জব এক্সপেরিয়েন্স কিংবা এক্সট্রা কারিকুলার এক্সপেরিয়েন্স সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। আর আমার পিএইচডির ক্ষেত্রে আমি আমার যে ডকুমেন্টগুলো লেগেছিল, আমার হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল লেগেছিল, অর্থাৎ আপনি কোন বিষয়ে রিসার্চ করবেন সেটা একটা পার্টিকুলার প্রপোজাল আপনাকে প্রোভাইড করতে হবে। আর আপনার আদার্স যে একাডেমিক যে পেপারস গুলো আছে, রিসার্চ পেপার থাকলে সেগুলো, এবং আপনার যদি জব এক্সপেরিয়েন্স থাকে সেগুলোর সব ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে, এতটুকু। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো আপনি হচ্ছে যেটা বললেন যে প্রফেসরের মাধ্যমেই আসলে আপনার যাওয়া, তো এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে বলতেন আমাদের সঙ্গে, একটু যদি শেয়ার করতেন। আচ্ছা, আমি একটু আপনাকে আমার একদম শুরু থেকে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন মাস্টার্স করছিলাম তখন আমার একটা প্ল্যান ছিল হচ্ছে আমি আমার মাস্টার্সের থিসিসটা আমি একটা ভালো জার্নাল পাবলিশ করব। তো আমি তখন আমার মাস্টার্সের যখন থিসিস কমপ্লিট হয়ে যায়, থিসিস ডিফেন্স করার পরে আমি আমার থিসিস নিয়ে আবার কাজ করা শুরু করি, আরো ফার্দার স্টাডি করে ওটাকে একটা রিসার্চ পেপার হিসেবে আমি এটাকে একটা দাঁড় করাই, তারপর আমি সেটা একটা ভালো জার্নালে পাবলিশ করি। তো আমার জার্নালে আমার আর্টিকেলটা পাবলিশ হওয়ার প্রায় সপ্তাহখানেকের মধ্যে আমি একটা মেইল পাই। একজন প্রফেসর আমাকে মেইল করেছেন, বলতেছেন যে তোমার লেখাটা আমি পড়েছি, আমার ভালো লেগেছে, লেটস টক ইন জুম। তো আমরা জুমে কথাবার্তা বলি, জুমে একদিন আমরা মিটিং সেট করি। তো কথাবার্তা বলার পরে উনি আমার কাছে জানতে চান যে আমার ফার্দার প্ল্যান কি, কিংবা আমার রিসার্চে আমার ফার্দার এক্সপোজার কি হতে পারে, আমি ফার্দার এটা নিয়ে আর কি ভাবছি। তো আমি আমার আইডিয়াগুলো তার সাথে শেয়ার করি। এরপর তিনি আমাকে বলেন যে তুমি চাইলে আমার সাথে পিএইচডি করতে পারো। পরে আমি তো তখনও মাত্র মাস্টার্স কমপ্লিট করেছি, আমার তখনও জব এক্সপিরিয়েন্স নাই। তো তিনি আমাকে বললেন যে তুমি তোমার সিভিটা আমাকে দাও। তো আমি আমার সিভিটা ভালোভাবে ওটা প্রিপেয়ার করি, ওনাকে শেয়ার করি। উনি পরবর্তীতে আমাকে আবার জানান যে ঠিক আছে, তোমার সিভি অলমোস্ট ফাইন, ঠিক আছে, তুমি জাস্ট কিছুদিনের একটা জব এক্সপিরিয়েন্স নাও, অ্যাটলিস্ট মিনিমাম হচ্ছে তুমি 1 বছরের জব এক্সপিরিয়েন্স নাও। তো আমি আর কালক্ষেপণ করিনি, আমি আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকি, রিসার্চ পজিশন গুলোতে অ্যাপ্লাই করতে থাকি। তো এরপর আমি প্রায় 1.5 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স নিই, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। তো এরপরে আমি যখন একদম সবকিছু রেডি করে ফেলি, আমার জব এক্সপিরিয়েন্স ফুলফিল হয়ে যায় ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে আমি এর মধ্যে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে দিই। তো তারপরে হচ্ছে আমি আমার প্রফেসরকে জানাই যে আমি রেডি। তো তিনি আমাকে তখন বললেন যে ঠিক আছে, তুমি তোমার প্রপোজালটা আমাকে দেখাও। তো আমি আমার প্রপোজালটা তাকে দেখাই, তিনি বলেন যে ঠিক আছে, এটা আরেকটু কয়েকবার আমরা কি করি সেটাকে আরো বেশি ফার্দার ডেভেলপ করি। তো তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার সময় হচ্ছে আমার ওই যে যেটা বললাম, আমার হচ্ছে রিসার্চ প্রপোজাল, আমার যাবতীয় সবগুলো হচ্ছে পেপারস, রিসার্চ পেপারস, তারপর হচ্ছে আমার জব এক্সপেরিয়েন্সের সব ডকুমেন্টস এন্ড আমার সিভি এন্ড এক্সট্রা কারিকুলার যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো সবকিছু আমি দেই আর কি, এতটুকু। এরপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। প্রথমে হচ্ছে আমার অ্যাডমিশন হয়, অ্যাডমিশনের আমি স্ট্যাটাস জানতে পারি যে আমার অ্যাডমিশন হয়েছে। তো তখনও আমার স্কলারশিপের আউটকাম আমি জানতে পারিনি।
এটা আরো কিছুদিন সময় লেগেছিল, প্রায় 15-20 দিন বা মাসখানেক হতে পারে। এরপরে আমি জানতে পারি, ফাইনালি জানতে পারি যে আমার স্কলারশিপটা হয়েছে। এতটুকু আর কি। আচ্ছা, তার মানে আপনার সবকিছু মিলিয়ে মোটামুটি হচ্ছে 1.5 বছর লেগেছিল সময়। জি, জি। হুম। আচ্ছা, আচ্ছা। আপনি কি তাহলে ভাইয়া হচ্ছে একটাই থিসিস হচ্ছে পাবলিশ করেছিলেন নাকি হচ্ছে আপনার আরো কোনো রিসার্চ আর্টিকেল ছিল? আসলে হচ্ছে আমি প্রথম থেকে আমি রিসার্চ ইন্টারেস্টেড ছিলাম। আমি যখন থার্ড ইয়ারে ছিলাম তখনই আমি ভাবছিলাম যে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় আমি যদি একটা রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে পারি। তো তখন আমাদের রিসার্চ মেথোডোলজি একটা কোর্স ছিল, ওটা আমি ভালোভাবে করার চেষ্টা করেছি। তো রিসার্চ বোঝার চেষ্টা করেছি। এর মধ্যে আমি আমাদের বিভিন্ন টিচার বা যারা রিসার্চ করে তাদের সাথে আমি কমিউনিকেট করার ট্রাই করেছি। তাদের সাথে আমি কথাবার্তা বলে জানতে চেষ্টা করেছি আসলে একটা রিসার্চ কিভাবে করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়। যদিও বিষয়টা অনেক অতটা ইজি ছিল না। এটা বেশ সময় সাপেক্ষ। আপনার রিসার্চ বোঝা, রিসার্চের মেথোডোলজি গুলা বোঝা, আপনার রিসার্চ কোয়েশ্চেন রেডি করা, আপনার নিজের রিসার্চ ইন্টারেস্ট কি সেটা ফিগার আউট করাটাও হচ্ছে একটা সময় সাপেক্ষ বিষয়। এগুলো করতে, করতে আমি যখন মাস্টার্সে আসি, এর মধ্যে আমি একটা কনফারেন্স অ্যাটেন্ড করি, ইন্টারন্যাশনাল কনফারেন্সে, রিসার্চ কনফারেন্সে। তারপর হচ্ছে আমি আমার এটার পর হচ্ছে আমি একটা এইটা আমার যে ইয়াটা এই প্রথম যে পাবলিকেশন সেটা করি। এর পরবর্তীতে যখন আমি কাজ করছিলাম, কাজের মধ্য থেকে আমি যে রিসার্চ পজিশনে কাজ করেছি, সেখানে কাজ করতে, করতে গিয়ে আমি আরো বেশ কয়েকটা রিসার্চ পাবলিশ করি। আর আরেকটা হচ্ছে আমি বুক চ্যাপ্টার আমার পাবলিশড হয় বাংলাদেশের একটা নামকরা পাবলিকেশন থেকে। একটা রোহিঙ্গা ইস্যুতে একটা বই ছিল, সেখানে একটা বুক চ্যাপ্টার পাবলিশ হয়। তো এই বেশ কিছু রিসার্চ এবং হচ্ছে রিলেটেড পাবলিকেশন ছিল। এছাড়াও আমি লেখালেখি করতে পছন্দ করতাম। আমি বিভিন্ন ব্লগে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমার যে রিসার্চ ইন্টারেস্ট বেসিস যে টপিকগুলো ছিল সেগুলোতে আমি নিয়মিত লেখালেখি করতাম। এছাড়াও আমার একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, লেখালেখির প্ল্যাটফর্ম। সেখানে আমি নিজেও লিখি এবং অন্যান্য যারা রাইটার্স যারা লিখতে চায় তারাও লিখতে পারে। এই বিষয়গুলো হচ্ছে আমি অ্যাকুমুলেট করেছি। এগুলো আমার সিভিতে কাজ করেছে আর কি, প্রোফাইলে কাজ করেছে। আচ্ছা, আচ্ছা। বেশ ইন্টারেস্টিং আসলে আপনার জার্নিটা। সো ভাইয়া আপনার কাছে কি মনে হয় কোন সাবজেক্ট গুলোর ক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা আসলে অনেক বেশি সুবিধা বা হচ্ছে অনেক বেশি অপরচুনিটি? বা নন স্টেমের যারা আছে তাদের জন্য আসলে অপরচুনিটিটা কেমন? আসলে আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি প্রায় 2 মাস। এর মধ্যে আমি চেষ্টা করেছি বিভিন্ন সাবজেক্টে যারা পড়াশোনা করে তাদের সাথে ইন্টারেক্ট করার জন্য। এখানে আমি ডাইভার্স বিষয়ে পড়াশোনা করতে দেখি অনেককে। যেমন ধরেন দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট একই সাথে হচ্ছে সে ল পড়ছে, একই সাথে সে হচ্ছে ইকোনমিক্স পড়ছে। একই সাথে সে হচ্ছে বিজনেস স্টাডি পড়ছে, একই সাথে হচ্ছে সে পাবলিক পলিসি পড়ছে। একই সাথে হচ্ছে সে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ছে, পলিটিক্যাল সায়েন্সও পড়ছে। তো আমি এখানে আসলে কোনো এখনো পর্যন্ত এরকম দেখিনি যে কোনো একটা সাবজেক্টের খুব বেশি পড়লে খুব বেশি হচ্ছে অন্যদের চেয়ে খুব একটা বেশি প্রায়োরিটি পায় কিংবা হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে সাবজেক্ট বেসিস কোনো প্রায়োরিটি ওরকম কিছু আমি এখনো পর্যন্ত দেখিনি। তবে আমি এখনো পর্যন্ত যতগুলো আমার পরিচিত বাংলাদেশ থেকে যারা এসছে তাদের মধ্যেও আমি দেখেছি যে ডাইভার্স বিষয়ে পড়াশোনা করছে এরকম অনেকে স্কলারশিপ নিয়ে এসছে। কেউ পড়ছে পাবলিক পলিসিতে, কেউ পড়ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, কেউ মেডিসিনে পড়ছে, কেউ লতে পড়ছে, কেউ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে পড়ছে, আবার কেউ ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ছে, কেউ আবার হচ্ছে রেগুলেশন অ্যান্ড গভর্নেন্সে পড়ছে। তো এরকম ডাইভার্স বিষয়ে পড়াশোনা করার সুযোগ আছে। এখানে আমি আসলে মনে করি না যে কোন একটা সাবজেক্টের খুব বেশি প্রায়োরিটি কিংবা কোন একটা সাবজেক্টের খুব প্রায়োরিটি কম। ওরকম কিছু আছে বলে আমি মনে করি না। তবে হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে কিছু থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। যেমন হচ্ছে কিছু, কিছু সাবজেক্টের হচ্ছে আপনার রিসার্চ ফান্ডিং থাকে। তো যেমন ধরেন প্রফেসরের নিজস্ব ফান্ডিং থাকে, নিজস্ব প্রজেক্ট থাকে। তো স্বাভাবিকভাবে যখন একজন প্রফেসরের হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টে ফান্ডিং থাকবে, সেই বিষয়ে হচ্ছে স্কলারশিপ থাকার পসিবিলিটি বেশি।
বাট এডমিশনের ক্ষেত্রে কিংবা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এখানে হচ্ছে সাবজেক্ট বিষয়ে কোনো রকমের প্রায়োরিটি আছে কিংবা কোনো রকমের ডিসক্রিমিনেশন আছে বলে আমি মনে করি না। আচ্ছা ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আবারও। সো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে রেশিওটা আসলে কেমন? আসলে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে রেশিও কিরকম সেটা আসলে একটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ আলোচনা। আমি তো আসলে এই বিষয়ে কোনো স্টাডি করিনি কিংবা হচ্ছে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে কতজন পাচ্ছে সেটা আমি বলতে পারি না। তবে আমার অভিজ্ঞতা, আমি যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছি আমি সেটা বলতে পারি যে আপনি প্রপার ডকুমেন্ট প্রোভাইড করলে, আপনার যদি সব ডকুমেন্টেশন, আপনার যদি সব ব্যাকগ্রাউন্ড পেপার যদি প্রপার থাকে, তাহলে আপনার ভিসা না পাওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনার যদি যথেষ্ট পরিমাণ যদি এভিডেন্স থাকে যে আপনি এই বিষয়ে পড়াশোনা করছেন, আপনার হচ্ছে স্কলারশিপ আছে কিংবা হচ্ছে আপনার প্রপার সলভেন্সি আছে স্টাডি কস্ট গুলা মেনটেন করার জন্য, তাহলে যে কেউ আমি মনে করি ভিসা পেতে পারে। এখানে হচ্ছে ভিসাটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার প্রপার ডেমনস্ট্রেশন, আপনি যে প্রপার আপনার কাছে পড়াশোনার এবং আপনার নিজস্ব প্রোফাইল সবকিছু যখন প্রপারলি আপনার কম্বাইনলি কাজ করবে, তখন ভিসা না পাওয়ার কোনো কারণ আমি দেখি না। আমার মনে হয় না কোনো ভিসা না পাওয়ার কোনো কারণ আছে। আমি নিজে ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, আমি 24 ঘন্টার মধ্যে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা। তো হচ্ছে ভাইয়া, যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়তে যাচ্ছে মাস্টার্স বা পিএইচডি বা আদার্স, যারা হচ্ছে দেখা যাচ্ছে পিএইচডি তে টিচারের আন্ডারে কাজ করছে, তাদের কিন্তু একটা কাজের সুযোগ হয়ে যাচ্ছে। এছাড়াও কি কোনো পার্ট টাইম জবের কি সুযোগ রয়েছে সেখানে? হ্যাঁ, এখানে আমি আমি তো এসেছি অল্পদিন, বাট আমি এর মধ্যে যারা আমার আগে এসছে কিংবা যারা বছর খানেক এখানে অবস্থান করছে তাদের সাথে কথা বলেছি। আমি নিজে এখনো পার্ট টাইম কিছু করছি না, বাট এখানে পার্ট টাইমের বেশ সুযোগ আছে বলে আমি মনে করি। যেমন আপনি যদি ইউনিভার্সিটি যদি আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, আপনি ইউনিভার্সিটি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারছেন, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারছেন। তারপরে এখানে অনেকে হচ্ছে ইউনিভার্সিটির বিভিন্ন রোলে হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, কমিউনিটি এঙ্গেজমেন্টে কাজ করছে, প্রোগ্রাম অর্গানাইজিং এ কাজ করছে। এখানে ইউনিভার্সিটির বেশগুলো পজিশন আছে ইউনিভার্সিটিতে। তারপর হচ্ছে এখানে আমাদের এনইউ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে। এখানে বেশ কিছু পেইড জব থাকে। তো যারা এখানে আসেন পড়াশোনা করতে, তারা পাশাপাশি এই কাজগুলো করেন, বেশ হ্যান্ডসাম তারা আর্ন করেন আমি দেখেছি আর কি। তো এরকম আপনার ইউনিভার্সিটিতে কাজ করার সুযোগ আছে, এবং ইউনিভার্সিটির বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে ইন্টার্নশিপ করার সুযোগ আছে, পেইড ইন্টার্নশিপ করে। তারপরে হচ্ছে আপনার রিমোট জব করারও সুযোগ আছে, অনেকে করছে। তারপরে এখানে বিভিন্ন রকমের চ্যারিটি অর্গানাইজেশন থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে প্রতিষ্ঠান থাকে যেখানে খণ্ডকালীন রিসোর্স দরকার পড়ে, সেখানেও ইউনিভার্সিটি স্টুডেন্টরা কাজ করছে, আমি ইতিমধ্যে দেখেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। না, তো হচ্ছে ভাইয়া, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আহ, যখন হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা শেষে সেখানে আসলে জবের অপরচুনিটি কেমন? এটা হচ্ছে পড়াশোনা শেষ করে। যদিও হচ্ছে আপনি নতুন, তারপরেও আপনার কাছে আরকি জিজ্ঞেস করছি, আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। হ্যাঁ, এখানে ইতিমধ্যে আমি আমাদের যে বাঙালি কমিউনিটি যারা এখানে কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করার, কথাবার্তা বলার সুযোগ হয়েছে। এখানে যারা বাঙালি কমিউনিটি কাজ করেছেন সবাই হচ্ছে এখানে পড়াশোনা করেছেন, হয় মাস্টার্স করেছেন অথবা পিএইচডি করেছেন। তারা এখানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভালো পজিশনে কাজ করছেন। যদিও আমি আসলে এখন স্পেসিফিক করে বলতে পারছি না যে কোন জবে কি কাজ করছেন কিংবা কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করে কাজের সুযোগটা বেশি কিংবা কোন সাবজেক্টে কম। বাট আমি তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে যথেষ্ট পরিমাণ অপরচুনিটি আছে। আপনি যদি প্রপার কোয়ালিফাইড হন, আপনি যদি দক্ষ হন, আপনার যদি প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে জব পেতে পারেন। আর আমি কয়েকজন যারা এখানে সরকারি জব করে কিংবা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে জব করে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কোনো বয়সের বাইন্ডিংস আছে কিনা। তারা বলেছেন এখানে কোনো বয়সের বাইন্ডিংস নাই। আপনি যেকোনো বয়সে আপনি যদি যোগ্য থাকেন, আপনার যদি প্রপার সার্টিফিকেশন থাকে, আপনি
যে কোনো পজিশন আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং আর আমি যতটুকু জানি এখানে পড়াশোনা করার পরে আপনি 2 বছর থেকে 4 বছরের একটা পড়ার পরে হচ্ছে পোস্ট এডুকেশন ওয়ার্ক পারমিটের একটা ভিসা থাকে। তো সেটাতেও চাইলে অ্যাপ্লাই করা যায়, সেখানেও কাজ করছে। আর যারা সাধারণত পিএইচডি তে কাজ করছেন কিংবা একাডেমিতে কাজ করছেন, তারা এখানে পড়াশোনা শেষে কিংবা পিএইচডি শেষে পোস্ট ডক্টরাল পজিশন থাকে, টিচিং পজিশন থাকে, রিসার্চ পজিশন থাকে। এই পজিশনগুলোতে বেশ ভালো হ্যান্ডসাম স্যালারি এবং সুযোগ সুবিধা সহ তারা কাজ করছে, আমি ইতোমধ্যে দেখতে পেয়েছি। আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে তারাও এখানে বেশ ভালো পজিশনে কাজ করছে। এখানে টিচিং ভালো বেশ টিচিং এবং হচ্ছে এখানে বেশ ভালো রিসার্চ পজিশন গুলোতে কাজ করছে এমন বাঙালি ভাই বোনদেরকে আমি ইতিমধ্যে দেখেছি আর কি এখানে কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। সো এতক্ষণ তো আমরা হচ্ছে স্কলারশিপ নিয়ে কথা বললাম। সো এবারে আমি বলতে চাচ্ছি যে উইদাউট স্কলারশিপ বা উইদাউট ফান্ডিং এ যখন কেউ মানে সেলফ ফান্ডিং এ যেতে চায়, তাদের ক্ষেত্রে লিভিং কস্টটা কেমন হতে পারে, এবং আসলে তাদের জন্য কি বিষয়টা হচ্ছে টাফ হবে, নাকি আর কি পারবে তারা সেলফ ফান্ডিং এও তারা হচ্ছে সার্ভাইভ করে নিতে পারবে? আমি আমি ইতিমধ্যে যাদের সাথে কথা বলেছি বেশিরভাগই হচ্ছে স্কলারশিপ নিয়ে এসেছেন, সেলফ ফান্ডিং এ এসেছেন এমন কাউকে আমি এখনো পর্যন্ত পাইনি। আমি এনকারেজ করব না কাউকে এখানে সেলফ ফান্ডিং এ আসার জন্য, কারণ এখানে লিভিং এক্সপেন্স যথেষ্ট বেশ ভালোই এবং এখানে পড়াশোনার খরচও যথেষ্ট পরিমাণ খরচ ব্যয়বহুল আর কি। তো আমি সকালে দেখছিলাম যে এখানে পার ইয়ারে আপনার মাস্টার্স কিংবা পিএইচডি তে কত টিউশন ফিস হতে পারে। তো এখানে টিউশন ফিস মোর দেন 50,000 অস্ট্রেলিয়ান ডলার পার প্রতি বছরে। সেটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করতে পারে কিংবা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করতে পারে, বাট কাইন্ড অফ $50,000 অস্ট্রেলিয়ান ডলার আর কি। এছাড়াও এখানে লিভিং কস্ট আমি যদি বলি, এখানে আপনার হচ্ছে বাড়ি ভাড়া, থাকার খরচ, তারপরে আপনার আদার্স খরচ মিলিয়ে আপনার প্রতি মাসে হচ্ছে 2 থেকে $2,500 কিংবা 3,000 মিনিমাম আর কি। আপনার $2,500 থেকে $3,000 মতো খরচ আপনার হতে পারে। তো এত কিছু মিলিয়ে আমি বলবো যে আমি সেলফ ফান্ডিং এ কিংবা হচ্ছে নিজের খরচে আসাটাকে আমি এনকারেজ করব না। তবে কারো যদি ব্যাকআপ থাকে, যথেষ্ট পরিমাণ হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, কিংবা সে যদি মনে করে যে না তার এখানে কেউ পরিচিত আছে কিংবা তার হচ্ছে এমন পারিবারিক কোনো সংস্থান আছে যে সে এখানে থাকতে পারবে, তাহলে সে আসতে পারে। সেটা হচ্ছে তার নিজস্ব পরিকল্পনা। বাট আমি আসলে এনকারেজ করি না যে সেলফ ফান্ডিং এ এখানে আসা, এখানে পড়াশোনা করা। পড়াশোনাটা হচ্ছে একটা হচ্ছে মনোযোগের বিষয়। তো কেউ যদি সেলফ ফান্ডিং এ আসে তার তো অবশ্যই থাকা খাওয়ার কিংবা তার হচ্ছে ব্যয় গুলা বহন করার একটা তার দুশ্চিন্তা কিংবা তার মধ্যে একটা তাড়না থাকবে। তো এগুলা নিয়ে একই সাথে পড়াশোনা করাটা আমি 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 আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা গুড চয়েস না। আচ্ছা, ধন্যবাদ বাট জানাচ্ছি আবার আমি আবারও। এটা বলবো যে অবশ্যই এখানে একটু চেষ্টা করলে কিংবা একটু প্রোফাইলটা প্রপারলি রেডি করলে, একটু যদি দেশে থেকে একটু সময় নিয়ে একটু প্ল্যান করে যদি কেউ একটু প্রোফাইল রেডি করে রিসোর্স গুলা যদি রেডি করে, তাহলে স্কলারশিপ পাওয়া খুব কঠিন কিছু বলে আমি মনে করি কঠিন না। কিছু এখানে না। অনেকেই পাচ্ছে, ইভেন আমি দেখছি যে এখানে অনেক কান্ট্রি, যেসব কান্ট্রিতে আসলে সুযোগ সুবিধা খুবই অপ্রতুল বলা যায় কিংবা তারা এখন দুর্যোগের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, এমন কান্ট্রি থেকে ওইখানে এসে পড়াশোনা করছে স্কলারশিপ নিয়ে। যেমন আপনি ধরেন মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ আছে যেখানে এখন যুদ্ধ অবস্থায় আছেন, ওখান থেকে, কিংবা আফ্রিকার বেশ কান্ট্রি যেখানে হচ্ছে দারিদ্র পীড়িত, খুবই খুবই কষ্টে তারা থাকে, এরকম জায়গা থেকেও কিন্তু আমার নিজের কলিগও আছে, আমার পরিচিত অনেকে আছে যারা হচ্ছে এখানে এসে পড়াশোনা করছে ফুল স্কলারশিপ নিয়ে, উইথ মানে আদার্স এভরিথিং, ফ্যামিলি সহ নিয়ে এসে থাকার মতো স্কলারশিপও কিন্তু দেওয়া হয়, যদি আপনি প্রপারলি, যদি আপনার প্রোফাইল, আপনার রিসোর্স ক্রাইটেরিয়া সবকিছু যদি প্রপারলি যদি আপনি কম্বাইনলি যদি রেডি করতে পারেন, তাহলে স্কলারশিপ খুব কঠিন কিছু বলে আমি মনে করি না।
জি, জি। তো হচ্ছে ভাইয়া আমি লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই আপনার কাছে যে রিসার্চ থাকাটা কি ম্যান্ডেটরি? আমাদের বাংলাদেশে যেটা হয় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আমরা দেখা যাচ্ছে আমাদের ওইভাবে আমরা আসলে প্রফেসর খুঁজে পাই না বা আমাদের নিজেদেরও দেখা যাচ্ছে অনেক বিভিন্ন কারণে এই কাজগুলো করা হয়ে ওঠে না। সো উইদাউট রিসার্চ আর উইথ রিসার্চ এ আসলে মানে পার্থক্যটা কি হবে যদি আমি স্কলারশিপের ক্ষেত্রে এপ্লাই করতে চাই? আচ্ছা, আমি এখানে বলি যে আমাদের দেশে যারা স্টুডেন্ট আছে আমাদের কিংবা ইউনিভার্সিটি গুলোতে দুঃখজনকভাবে রিসার্চ কালচার এখনো গড়ে ওঠেনি ওভাবে প্রাতিষ্ঠানিকভাবে। তো আবার বিষয়টা এমন না যে আপনি যখন এখানে পিএইচডির জন্য এপ্লাই করবেন কিংবা মাস্টার্স এর জন্য আপনি এপ্লাই করবেন তখন এমন কিছু আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে না বা এমন কোনো রিসার্চ দিতে হবে না কিংবা এমন কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ড কিংবা পোর্টফোলিও আপনাকে শো করতে হবে না যেটা খুব কঠিন, যেটা আপনার একজন স্টুডেন্টদের জন্য পসিবল না। এখানে জাস্ট আপনার মোটিভেশনটা দেখবে এবং ইন্টিগ্রিটিটা দেখবে আমি যতটুকু দেখেছি। তো আপনি নিজের সামর্থ্য থেকে একজন ধরেন গ্র্যাজুয়েট স্টুডেন্ট কিংবা আন্ডারগ্রেড স্টুডেন্ট তার রিসার্চের নিশ্চয়ই একটা সামর্থ্য থাকে, সে তো নিশ্চয়ই ল্যাব ওয়ার্ক করা কিংবা খুব এক্সপেন্সিভ রিসার্চ করার তার পসিবিলিটি হবে না। কিংবা যারা সোশ্যাল সায়েন্সে পড়াশোনা করেছে তাদের তো বড় রিসার্চ করা কিংবা পলিসি মেকিং লেভেলে কিংবা হচ্ছে অনেক বড় যে ব্যয়বহুল যে রিসার্চ গুলা কিংবা খুব থিওরিটিক্যাল জার্গন আছে ওরকম বড় রিসার্চের তো তারা সম্ভব না তাদের পক্ষে করা। কিন্তু তারা ছোটখাটো কোনো পোর্টফোলিও কিংবা ছোটখাটো কোনো রিসার্চ কিংবা কোথাও ইন্টার্নশিপ করেছে, ইন্টার্নশিপ রিপোর্টটাকে একটু শেপ করে আর একটু প্রপারলি ইকুইপ করে যদি সে কোথাও পাবলিশ করতে পারে, দ্যাটস ফাইন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা হচ্ছে বাইরে স্টাডি করতে চায়, হায়ার স্টাডি করতে চায় কিংবা পিএইচডি করতে চায়, তারা অন্তত পক্ষে কয়েকটা কাজ করতে পারে। তারা রিসার্চ মেথোডোলজিটা বুঝতে পারে, ভালো মতো রিসার্চ মেথোডোলজি কি, কোন কোন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলা তার রিলেভেন্ট ফিল্ডে দরকার আছে, তার ফিল্ড রিলেটেড যে রিসার্চ কি কি হচ্ছে সেগুলো একটু জানা, সেগুলো নিয়ে একটু পড়াশোনা করা। তো ওরকম আপনি যদি আপনার আন্ডারগ্রেড স্টাডি লাস্টের দিকে এসেও যদি শুরু করেন, একটু যদি পড়াশোনা করেন কিংবা যারা রিসার্চ করছে তাদের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারেন এবং একটু দুই একটা প্রোফাইল যদি আপনি রেডি করতে পারেন, যেমন ধরেন আপনি সেকেন্ডারি কোনো একটা রিসার্চ করতে পারেন সেকেন্ডারি মেথোডোলজি ব্যবহার করে। আপনি সেকেন্ডারি ইয়া থেকে বিভিন্ন পাবলিশড রিসার্চ থেকে আপনি চাইলে একটা নিজস্ব একটা আইডিয়া ডেভেলপ করতে পারেন। তো সেটা চাইলে আপনি কোনো দেশেও আমাদের দেশেও এখন টুকটাক কিছু ছোটখাটো কনফারেন্স হয়, সেখানে আপনি একটা আপনার আইডিয়া প্রেজেন্ট করতে পারেন। তো সেটাও একটা পোর্টফোলিও হতে পারে। কিংবা আপনি আপনার যে বিষয়ে পড়াশোনা করছেন সে বিষয়ে একটা লেখা লিখে আপনি ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে পাবলিশ করতে পারেন। সেগুলো যদিও রিসার্চ এমনিতে কোনো প্ল্যাটফর্মে পাবলিশ করলে সেগুলো রিসার্চ হিসেবে কাউন্ট না হলেও সেগুলো আপনার ইন্টিগ্রিটিকে ডেমনস্ট্রেট করছে, তাই না? আপনি যখন নিয়মিত কোথাও লিখছেন, কোন একটা কাজ করছেন, আপনি রিসার্চ রিলেটেড কোন একটা কমিউনিটিতে কাজ করছেন, কোন একটা জায়গায় ইন্টার্নশিপ করছেন, কোন একটা কনফারেন্সে আপনি অ্যাটেন্ড করছেন, সেগুলোও কিন্তু আপনার রিসার্চ ইন্টিগ্রিটি ডেমনস্ট্রেট করছে। তো এরপরে আপনার যদি পসিবল হয় আপনি আপনার মাস্টার্স থিসিস করতে পারেন কিংবা থিসিস না করলেও আপনি নিজে একটা রিসার্চ করতে পারেন। তো ওরকম কিছু আপনার রিসোর্স যদি আপনি রেডি করেন, একই সাথে আপনি আপনাদের রেজাল্ট একটু ভালো রাখার ট্রাই করেন, বাট রেজাল্ট একদম খুব বেশি আপনার একদম সিজিপিএ 4 আউট অফ 4 হতে হবে, বিষয়টা এমন কিছু না। বাট আপনি 60% নাম্বার অ্যাবাভ রাখতে পারেন, চেষ্টা করতে পারেন। তারপরে আপনি এরপর হচ্ছে আপনি ইন্টার্নশিপ করলেন কিংবা আপনি কনফারেন্স অ্যাটেন্ড করলেন, আপনি রিসার্চ পাবলিশ করলেন। তো এই সবগুলা ইয়াগুলা যদি আপনি রিসোর্স গুলা যদি একই সাথে কম্বাইন করতে পারেন, একটা জায়গায় কনভার্স করতে পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার প্রোফাইলটা আপনি ভালোভাবে শো করতে পারেন। এই বিষয়গুলো করে আপনি চাইলে একজন যে কোনো আমাদের দেশে আন্ডারগ্রেড স্টুডেন্ট কিংবা গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছে তারা এভাবেই চাইলে এগিয়ে যেতে পারে। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি সরি আমি হচ্ছে মিউট ছিলাম। সো দুঃখিত আসলে।
অনেক, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার আসলে হচ্ছে আ এতগুলা কোয়েশ্চেন এর অ্যান্সার দিলেন এবং আমাদের জন্য সেশনটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। লাস্টলি আমি বলতে চাই যে আপনার পক্ষ থেকে এই যে আমাদের যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আমরা আছি, তাদের জন্য আপনার যদি কোনো সাজেশন থাকে ভাইয়া? আচ্ছা, একটা বিষয় হয়তো আমি এড করিনি, সেটা হচ্ছে প্রফেসরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন। আমার যদিও প্রফেসরকে অ্যাপ্রোচ করার প্রয়োজন পড়েনি, কিন্তু আমি যখন রিসার্চ করতাম তখন আমি কোন একটা পেপার যখন পড়তাম তখন চেষ্টা করতাম ওই পেপারের যে রাইটার আছে তাকে একটু সার্চ করার জন্য। কাইন্ড অফ স্নো বলিং মেথড বলা যায় বিষয়টা। ধরেন আমি একটা রিসার্চ পড়লাম, ওই রিসার্চটা কে লিখেছে, সে কোথাকার ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমি সার্চ করতাম, ইন্টারনেট এক্সপ্লোর করতাম। তখন দেখতাম যে সে এই বিষয়ে কাজ করেছে, তার সাথে অমুক কাজ করছে, তার সাথে আবার কোনো এমনও হয়েছে যে আমি একজন প্রফেসরকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে তার একজন পিএইচডি স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশে, এবং আমার সাথে রিলেট করে এরকম এরকম সাবজেক্টে পড়াশোনা করছে। তো এরকম করে খুঁজতে খুঁজতে আপনি একজন কারো একজনের লেখা পড়লেন, তখন তাকে আপনি মেইল করতে পারেন যে হ্যাঁ, আপনার লেখাটা আমি পড়েছি, এরকম এরকম বিষয়গুলো পড়েছি, আপনার এই বিষয়টা আমার ভালো লেগেছে, এই বিষয়টা কিভাবে করা যায়, এই বিষয়টা আপনি কিভাবে করেছেন, আমি ওই বিষয়ে কাজ করতে চাচ্ছি। এরকম বিষয়গুলো আপনি চাইলে আস্তে আস্তে যখন আপনি ফোর্থ ইয়ারে পড়ছেন কিংবা মাস্টার্সে পড়ছেন তখন আপনি একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন। আমি যদিও আমার এখন যেখানে কাজ করছি সেখানে আমি ভিন্ন প্রসেসে এসেছি, বাট এর আগে আমি আমার আরো অন্যান্য ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসরের সাথে আমার কথা বলার, কমিউনিকেট করার সুযোগ হয়েছে। কিন্তু তাদের সাথে আমার কাজ করার সুযোগ হওয়ার আগে আমি এখানে চলে এসেছি লাকিলি, বাট আমি এই প্রসেসে কাজ করেছিলাম। তো এভাবেই কাজ করা যায় আসলে। তো যারা এখন স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য আমি জাস্ট বলবো যে আপনি যদি রিসার্চ করতে চান কিংবা আপনি যদি হায়ার স্টাডি করতে চান, তাহলে আমি বলবো যে দ্যাটস ফাইন, গুড চয়েস। কারণ আমাদের এই ওয়ার্ল্ড এখন খুব বেশি বিস্তৃত। আপনি চাইলে যে কোনো দেশে পড়াশোনা করতে পারছেন। এখন ইনফরমেশন খুবই অ্যাভেলেবল। আপনি চাইলে যে কোনো ইউনিভার্সিটির তথ্য, যে কোনো স্কলারশিপের তথ্য আপনি ইন্টারনেটে সার্চ করে বের করতে পারছেন। তো আমাকে অনেকে নক করে, প্রায় সময় দেখি আমাকে নক করে যে ভাইয়া আমি এই কাজ করতে চাচ্ছি। তো আমি তাদের মধ্যে একটা জিনিস লেকিংস পাই, তারা হচ্ছে নিজেরা ব্যাকগ্রাউন্ড স্টাডি করে না। তারা আমাকে, অনেকে আছে নক করে বলে যে আপনি কি নিয়ে রিসার্চ করছেন? আমি কি নিয়ে রিসার্চ করছি? আপনি তো ইন্টারনেট সার্চ করলে আপনি পাচ্ছেন। হুম। তো আমি তাদেরকে বলবো যে আগে নিজেরা একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেন, ব্যাকগ্রাউন্ড ইনফোগুলো, তথ্যগুলো কালেক্ট করেন, একটু হোমওয়ার্ক করেন, আপনি নিজের একটা ফোল্ডার রেডি করেন বা নিজের একটা রেডি করেন, ডাটাবেস রেডি করেন, যেখানে আপনি আপনার যে তথ্যগুলো দরকার সেগুলো একসাথে আপনি রাখবেন। তারপর আপনি হচ্ছে প্ল্যান করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাতে থাকেন। ধরেন আমি ধরে নিলাম যে একজন স্টুডেন্ট এখন থার্ড ইয়ারে পড়াশোনা করছে। তো সে কি করতে পারে? সে প্রথমত তার তো এখনই রিসার্চ করে ফেলতে হবে বিষয়টা এমন না। সে যেটা করতে পারে, তার যদি কোনো রিসার্চ মেথোডোলজি কোর্স থাকে, সেই কোর্সটি ভালোভাবে করলো। তো ভালোভাবে করলে তার লাভটা কি? তার তার কোর্সেও সে ভালো পারফর্ম করতে পারবে। একই সাথে হচ্ছে তার ফিউচারে সে যখন কোনো একটা রিসার্চ করতে যাবে, তার সেখানেও সেটা সে ইউটিলাইজ করতে পারবে। তো আর যে এখন থার্ড ইয়ারে আছে, আমি মনে করি তার এখন জব নিয়ে টেনশন করা কিংবা জব নিয়ে চিন্তা করা অত বেশি দরকার নেই। সে চাইলে এখন এই কাজগুলো করতেই পারে। তারপর ধরেন সে ফোর্থ ইয়ার উঠলো, সে তখন কি করবে? সে তখন একটু সার্চ করলো কোথায় কোন ধরনের ইন্টার্নশিপ আছে, কোনো রিসার্চ অপরচুনিটি আছে কিনা। তারপর আমাদের দেশে এখন প্রচুর কিন্তু পার্ট টাইম রিসার্চ অ্যাসিস্ট্যান্টের সার্কুলেশন আমি দেখি, সেখানে চাইলে অ্যাপ্লাই করতে পারে। আমি নিজেও আমার টিচারদের সাথে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। এরকম পার্ট টাইম কাজ করলে আপনার একই সাথে আপনার একটা প্রোফাইলও রেডি হলো, একই সাথে আপনার কিছু ইনকাম জেনারেট হলো, আপনার কিছু এক্সপেরিয়েন্সও হলো। বিশেষ করে যারা নন স্টেমে কাজ করছে, সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, সোসাইটিটা হচ্ছে তাদের জন্য হচ্ছে ল্যাব। তারা চাইলে সোসাইটি থেকে অনেক কিছু অবজার্ভ করতে পারে, রিসার্চ আইডিয়া ডেভেলপ করতে পারে। সোসাইটি আমরা দেখি প্রতিনিয়ত অনেক প্রবলেম। আপনি যখন একটা সোসাইটির প্রবলেম আইডেন্টিফাই করবেন, সেটাকে চাইলে আপনি রিসার্চ কনভার্ট করতে পারেন। সেটাকে কিভাবে সলিউশন করা যায়, সেটা নিয়ে কারা কাজ করেছে, কোন কোন থিওরিস্ট কাজ করেছে, সেগুলো আপনি চাইলে নিজের জায়গা থেকে এক্সপ্লোর করতে পারেন। তারপর আপনি চাইলে একটা রিসার্চ আইডিয়া আপনি রেডি করতে পারেন।
তো ধরেন আপনি 4th ইয়ারে এসে মনে মনে চিন্তা করলেন যে হ্যাঁ আমি এই বিষয়ে রিসার্চ করব। প্রথম হচ্ছে একটা রিসার্চ ইয়া ফিল্ড আপনি কি করলেন, আইডেন্টিফাই করলেন। তারপর আপনি যখন মাস্টার্স উঠলেন তখন আপনি রিসার্চ ফিল্ডটাকে আরেকটু ন্যারো ডাউন করলেন, আপনার রিসার্চ টপিকটা আপনি ঠিক করলেন। তারপর আপনি চাইলে এটাতে আপনি থিসিস করতে পারেন কিংবা কোনো একটা রিসার্চ আপনি চাইলে রেডি করতে পারেন। তারপর মাস্টার্স পরীক্ষা দিলেন, ধরেন মাস্টার্স পরীক্ষা দিয়ে আপনি আইএলটিএসটা দিয়ে ফেলতে পারলেন, দিয়ে দিলেন। আইএলটিএস দিয়ে দেওয়াটা খুব বেশি দরকার। আমাদের দেশে সবার মধ্যে যে জিনিসটা দেখি তাদের সবকিছু আছে, তাদের রেজাল্ট ভালো, আমার পরিচিত অনেক আছে রেজাল্ট ভালো, তাদের রিসার্চ আইডিয়া আছে, কিন্তু তারা আইএলটিএস দিতে হবে, আইএলটিএস এর যে একটা কিংবা ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্টটা দিবে সেটার যে কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে এই পরীক্ষাটা দিতে তারা চায় না। হ্যাঁ, তো এটা চাইলে সামান্য কিছু টাকা ইনভেস্ট হতে পারে একই সাথে। তারপর হচ্ছে একটা জাস্ট প্রিপারেশনের বিষয়। এটা আপনি চাইলে এমনিতে দিয়ে রাখতে পারেন, যে কেউ দেশের বাইরে যাক বা না যাক, সে যদি আইএলটিএস পরীক্ষা দিয়ে রাখে সেটা কিন্তু তার কাজে আসবে, সে দেশেও কাজে লাগাতে পারে, সে দেশের বাইরে আসলেও কাজে লাগাতে পারে। তো আইএলটিএস যখন আপনার আইএলটিএস দেওয়া থাকবে আপনার মধ্যে এই মোটিভেশনটা কাজ করবে যে কোথাও যখন একটা সার্কুলেশন আসবে, অপরচুনিটি আসবে, পিএইচডি হোক সেটা মাস্টার্স হোক, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আইএলটিএস যদি আপনার না থাকে তখন যেটা হয় আর কি, অ্যাপ্লাই করার যে মোটিভেশন সেটা থাকে না। তো অ্যাপ্লাই করে দিলেন, তারপরে আপনি চাইলে আস্তে আস্তে যে কোনো একটা জায়গায় আপনি যখন অ্যাপ্লাই করতে থাকবেন প্রপারলি, আপনি যখন ইনফোগুলাকে অ্যাড্রেস করে, আমাদের আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে তখন ইনফোগুলা এখানে যে ক্রাইটেরিয়া গুলো থাকে সেগুলোকে অ্যাড্রেস না করেই হুটহাট অ্যাপ্লাই করে ফেলে, যে ভুলটা আমি নিজেও করেছি। আমি পিএইচডি অ্যাপ্লাই করার আগে গত বছর কয়েকটা মাস্টার্স অ্যাপ্লাই করেছি, আমার নিজের অবশ্য মাস্টার্সে অ্যাডমিশন হয়নি কিন্তু আমার পিএইচডি অ্যাডমিশন হয়েছে। খুব মজার বিষয়। তো আমি পরে যখন রিয়েলাইজ করলাম যে আমি যেই বিষয়গুলোতে অ্যাপ্লাই করছি সেগুলো আসলে আমার সাথে অ্যালাইন করছে না। হ্যাঁ, তো আমি অ্যাড্রেস না করে, আমি ক্রাইটেরিয়া অ্যাড্রেস না করে অ্যাপ্লাই করে ফেলেছি। তো আপনি যখন ক্রাইটেরিয়া ফুলফিল করে এবং আপনার যে সার্কুলেশন, আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেখানের সাথে ম্যাচ করে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আমি শিওর যে আপনার হবেই। কারণ আপনার প্রোফাইলও রেডি, আপনার তারা যেটা চাচ্ছে সেটা আপনি প্রোভাইড করছেন, আপনি অবশ্যই পাবেন। কাছাকাছি হলে অবশ্যই যেতে পারবেন। তো এভাবে যদি কেউ প্ল্যান করে কিংবা একটু ধৈর্য নিয়ে একটু কাজ করে, একটু পরিশ্রম করে, একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে যদি কাজ করে, তাদের পক্ষে হায়ার স্টাডিতে আসা খুব কঠিন কিছু না। আর মজার বিষয় হচ্ছে আপনি যখন হায়ার স্টাডিতে আসবেন আপনি শুধু ক্লাসরুমে শিখবেন না, আপনি ক্লাসরুমের বাইরে অনেক কিছু শিখবেন, সারা পৃথিবীর কমিউনিটির সাথে আপনি মিশার সুযোগ পাবেন, অনেক কিছু দেখবেন। তো এই বিষয়গুলো এক্সপ্লোর করার মোটিভেশন যদি আপনার থাকে, you are welcome to apply for a study abroad, I think. অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এই রোজার মধ্যেও আসলে এত কষ্ট করে আমাদের সঙ্গে এত কিছু শেয়ার করলেন এবং সাথে আপনার জার্নিটাও শেয়ার করলেন। আশা করছি আমাদের যারা অডিয়েন্স ছিল তারা অনেক বেশি বেনিফিটেড হয়েছে এবং তারা মানে হচ্ছে ইনফরমেটিভ ছিল তাদের জন্য আরকি লাইভটা। সো আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্যে এবং আশা করছি আপনার সঙ্গে নেক্সট কোনো লাইভ সেশনে আবারও দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও পরবর্তীতে কোনো লাইভ সেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকবেন, রমজানের শুভেচ্ছা।